সবাই জয়েন করেছে? সবাই জয়েন হয়েছে? এখনো তো মনে হচ্ছে খালি রাহুল আর সৌরভ এসছে। আমরা না আগে থেকেই ছিলাম। আগে থেকে ছিলে? বন্ধুরা হ্যাঁ, পুরো কোথায় পালিয়ে গেল 10 মিনিটের জন্য। দেখছি ম্যাডাম। ওকে, রেকর্ডিং চালু আছে। ওকে, আচ্ছা ঠিক আছে। দেখো, আমি ক্লাসটা স্টার্ট করব তাহলে। আচ্ছা, আমি তাহলে ক্লাস স্টার্ট করি নাকি? হ্যাঁ, স্টার্ট করে দিন। হ্যাঁ হ্যাঁ, দেখো, আজকে হচ্ছে তোমাদের পার্লামেন্টের একটা অংশ আমি পড়াবো। পার্লামেন্টের কিন্তু অনেক কটা ভাগ আছে, তার মধ্যে একটা ভাগে পার্লামেন্টের যে স্ট্রাকচার, যে রাজ্যসভা, লোকসভা আর প্রেসিডেন্ট, এদের এই যে পার্লামেন্ট যেটা নিয়ে গঠিত, শুধু ওইটুকু অংশ আজকে তোমাদের পড়াবো। এছাড়াও পার্লামেন্টের কি কি কমিটি আছে, পার্লামেন্টের কি কি পাওয়ার আছে, এগুলোও আমাদেরকে পড়তে হবে সামনের ক্লাসে। দেখো, আমরা কি জানি যে আমাদের কনস্টিটিউশন, আচ্ছা কনস্টিটিউশন স্পেলিংটা এখানে একটু ভুল আছে। কনস্টিটিউশন আমাদের মানে প্রথমে অ্যাডাপ্টেড হয়েছিল আর ইমপ্লিমেন্ট হয়েছিল দুটো আলাদা আলাদা সময়ে। অ্যাডাপ্টেড হয়েছিল কবে? যবে 26 নভেম্বর 1949, তাই তো? এটা আমি তোমাদের আগে বলেছি যে দুটো ডেট কিন্তু খুব মনে রাখবে। কনস্টিটিউশন অ্যাডপ্ট করা হয়েছিল, কনস্টিটিউশন অ্যাডপ্ট করা হয়েছিল 26 নভেম্বর 1949, আর এটা কেম ইন টু ফোর্স 26 জানুয়ারি, সরি, 26 জানুয়ারি 1950। এটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। এখান থেকে আমাদের এটাকে আমরা বলি বাংলায় আইন বিভাগ। এর এটা হচ্ছে, এর তিনটে ভাগ আছে। এটা হচ্ছে প্রেসিডেন্ট, রাজ্যসভা, লোকসভা। এর যে হেড, এই রাজ্যসভা লোকসভা হচ্ছে দুটো কক্ষ, দুটো সেল, যাদের পার্টিকুলার কিছু দায়িত্ব থাকে। কিছু কিছু ক্ষেত্রে রাজ্যসভার দায়িত্ব লোকসভার থেকে, রাজ্যসভার দায়িত্ব বলছি, রাজ্যসভার পাওয়ার লোকসভা থেকে বেশি, কিছু কিছু কোনো কোনো ক্ষেত্রে লোকসভার পাওয়ার রাজ্যসভার থেকে বেশি। কিন্তু এই পুরো জিনিসটাকে এই যে লিড করে সে হচ্ছে প্রেসিডেন্ট। এবং রাজ্যসভা এবং লোকসভার দুটোর আলাদা আলাদা কিন্তু হেডস আছে বা লিডার আছে, সেটা আমরা পড়বো। দেখো, প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হচ্ছে আমাদের হেড। হ্যাঁ, উনি মানে ওনাকে সিলেক্ট করার জন্য, ওনার যে ইলেকশন হয় তার জন্য একটা ইলেকট্রাল কলেজ বানানো হয়, এবং তার মধ্যে মেম্বার কারা? বোথ হাউসেস অফ দ্য পার্লামেন্ট। বোথ হাউস বলতে রাজ্যসভা অ্যান্ড লোকসভা। দ্য ইলেক্টেড মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ অফ দ্য স্টেটস। দেখো, একটা হচ্ছে আমাদের এটা কেন্দ্রীয় আইন বিভাগ বা সেন্ট্রাল লেজিসলেশন, যেটাকে আমরা পার্লামেন্ট হিসেবে জানি। তার দুটো এই দুটো খুব ভালো মতো বুঝবে যে সেন্ট্রালের যে লেজিসলেচার, দাঁড়াও, এই ভাগটা কিন্তু তোমাদের খুব ভালো মতো জানতে হবে যে সেন্ট্রাল লেজিসলেচার যেটা, এই জিনিসটা কি ম্যাডাম? হ্যাঁ এটা হচ্ছে আইন বিভাগ।
ঠিক আছে? আমাদের যে পার্লামেন্ট, যেখান থেকে রুল অফ অর্ডার, রুল অফ ল গুলো ইমপ্লিমেন্ট হয়, তৈরি হয়, যারা ইমপ্লিমেন্ট করে, যাদের মধ্যে দায়িত্ব ভাগ করা থাকে, সেটা হচ্ছে মানে কেন্দ্রীয় আইন বিভাগ বলে এটাকে। ঠিক আছে? এর মধ্যে দুটো ভাগ হচ্ছে লোকসভা। এই জিনিসটা নিয়ে আমাদের প্রচন্ড কনফিউশন থাকে যে কোনটা কি, এত রকম ইলেকশন হয়, অ্যাকচুয়ালি কি জিনিসটা। একটা হচ্ছে রাজ্যসভা, আমি বলছি। ম্যাডাম একটা সত্যি কথা বলি, হ্যাঁ, বলো। আমার না ম্যাডাম এই জিনিসটা অন্তত সম্বন্ধে জ্ঞানটা একটু অনেকটাই কম, বুঝতে পারি হ্যাঁ, না। এটা সেটা তো কোনো অসুবিধা নেই। এটা তো আমি তোমাদের বলার জন্যই যে ক্লাস করাচ্ছি। কোনো অসুবিধা নেই। একটু মন দিয়ে শোনো। ঠিক আছে? তাহলেই বুঝতে পারবে। আমি বুঝতে পারি না রাজ্যসভা লোকসভা কোনটা বুঝতে পারি না। হ্যাঁ, হ্যাঁ, ওটাই আজকে আমি তোমাদের সেটাই তোমাদের বোঝাবো। ঠিক আছে? তুমি ঠিক আ আছে। একটু মন দিয়ে ক্লাসটা খালি জাস্ট শোনো। আজকে এই ক্লাসটা পড়ে আই থিংক তোমাদের একটা বেসিক নলেজ তৈরি হবে এটা কি জিনিস। আমরা এগুলো অনেকবার শুনি, কিন্তু এগুলো সম্পর্কে স্ট্রাকচারাল আইডিয়াটা কিন্তু আমাদের থাকে না। আচ্ছা, দেখো, লোকসভা আর রাজ্যসভা এটা হচ্ছে কেন্দ্রীয় আইন বিভাগ। এছাড়াও আমাদের প্রত্যেকের স্টেট, মানে এটা হচ্ছে সেন্ট্রালের ভাগ। ঠিক আছে? সেন্ট্রাল থেকে এই একটা লোকসভা, একটা রাজ্যসভা, এবং লোকসভা এবং রাজ্যসভার যে ইলেকশন হয়, এই দেখো, লোকসভা যখন ইলেকশন হয় তখন হচ্ছে আমাদের এখানে যেটা এমপি ইলেকশন বলে, মেম্বার অফ পার্লামেন্ট। আর আমাদের যেটা রাজ্যসভার ইলেকশন বলে সেটা হচ্ছে মেম্বার অফ লেজিসলেটিভ। আমাদের যেটা রাজ্যসভার ইলেকশন বলে সেটা কিন্তু ডাইরেক্ট আমরা ইলেক্ট করি না। ঠিক আছে? লোকসভার মেম্বারদের কিন্তু আমরা ডাইরেক্ট ইলেক্ট করি। আর আমাদের এখানে যেটা এমএলএ ইলেকশন হয় সেটা হচ্ছে আমাদের স্টেটের। দেখবে, যখন আমাদের এমএলএ ইলেকশন হয় তখনই কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর চেঞ্জ হয়। আর যখন লোকসভা ইলেকশন হয় তখনই কিন্তু আমাদের প্রধানমন্ত্রী চেঞ্জ হয়। এই জিনিসটা তোমরা খেয়াল করবে, তাই তো সৌরভ? হ্যাঁ ম্যাডাম, বুঝছি। রাহুলের মাইক্রোফোনের সমস্যা কেটেছে? হ্যাঁ ম্যাম। কাটেনি? ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখো, এই জিনিসটা দিয়ে তোমরা মনে রাখবে, লোকসভা হচ্ছে কেন্দ্রের, আর রাজ্যসভা লোকসভা হচ্ছে কেন্দ্রের, আর আমাদের যে যেটাতে এমপি আমরা ইলেক্ট করি। অ্যাকচুয়ালি আমাদের এই লোকসভার ক্ষেত্রে, ধরো আমাদের প্রত্যেকটা স্টেট, ভারতবর্ষের প্রত্যেকটা স্টেট এবং যে ইউনিয়ন টেরিটরিজ গুলো আছে, তাদের প্রত্যেকের আয়তন আলাদা, সেখানে পপুলেশন আলাদা। এবার প্রত্যেকটা জায়গার, যেমন ধরো সব থেকে হাইস্ট পপুলেটেড এরিয়া হচ্ছে উত্তরপ্রদেশ, এবং সব থেকে যেটা লিস্ট সেটা হচ্ছে গোয়া। এবার দুটো ক্ষেত্রে যে মেম্বার মেম্বার মানে দুটো ক্ষেত্রে যে প্রপোর্শন, দুটো ক্ষেত্রে যে দুটো থেকে সিলেক্টেড হওয়া এমপি, দুটো সংখ্যা কিন্তু আলাদা হবে। উত্তরপ্রদেশ থেকে হওয়া বেশি হবে, মানে যেখানে যেমন পপুলেশন সেখানকার ভিত্তিতে সেখান থেকে এমপি ইলেকশন হয়। ঠিক আছে? আর রাজ্যসভা সম্পর্কে আমি পরে আসছি। আর আমরা যেটা এমএলএ ইলেকশন বলি, যেটাকে বিধানসভা ভোট বলে, সেটা দেখো, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা স্টেট এবং যে যে স্টেটের আন্ডারে যে ইউনিয়ন টেরিটরিজ থাকে, সেখানে একটা স্টেট লেজিসলেচার বলে ব্যাপার আছে। স্টেট লেজিসলেচার, এখানে দুটো ভাগ হয়, একটা হচ্ছে বিধান পরিষদ, একটা হচ্ছে বিধানসভা, একটা হচ্ছে বিধান পরিষদ। একটা বলে এক্সিকিউটিভ লেজিসলেচার, একটা বলে এক্সিকিউটিভ কাউন্সিল। ঠিক আছে? একটা বলে, দাঁড়াও আমি তোমাকে, যেটাকে আমরা বিধানসভা ভোট বলি, আর যেটা আমাদের রিসেন্ট গেল। ঠিক আছে? আর একটা হচ্ছে বিধান পরিষদ। এই বিধান পরিষদটা কিন্তু আমাদের মানে আপাতত ভারতে 7খানা স্টেটে চালু আছে। আমাদের রাজ্যে ছিল, কিন্তু সেটা 1969 1969 ডিজলভ করে দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের এখন যে প্রেজেন্ট সিএম, ঠিক আছে, সে কিন্তু আবার সেটাকে নতুন করে গঠন করার প্রস্তাব দিয়েছে। বিধানসভা আর বিধান পরিষদ আমাদের মানে রাজ্য আইন বিভাগের দুটো সেল, কিন্তু অ্যাট প্রেজেন্ট 7খানা, ভারতের 7খানা স্টেটে এই বিধান পরিষদ বা এই যে এক্সিকিউটিভ কাউন্সিলটা আছে, এটা পশ্চিমবঙ্গে ছিল। এটা থেকে কিন্তু প্রশ্ন ভীষণ আসে যে এটা 1969 ডিজলভ হয়ে গেছিল, আবার প্রেজেন্ট সিএম সেটাকে চালু করার জন্য প্রস্তাব দিয়েছে। তাহলে লোকসভা যখন সিলেকশন হয় তখন কি হয়? প্রধানমন্ত্রী চেঞ্জ হয়। ঠিক আছে? আর বিধানসভা যখন ইলেকশন হয় তখন এখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়। বা এটা হচ্ছে এমপি ইলেকশন। আর তোমাদের একটু ছোট করে লিখে রাখি,
এটা হচ্ছে এই এমএলএ। যে ম্যাম বিধান পরিষদ, এই পরিষদটা ম্যাম রেখে লাভটা কি? মানে এটা করতে চাই কেন, বা হ্যাঁ, এটা করতে চাই কি ডিজলভই বলতো কেন করে? আমাদের, হ্যাঁ, এই যে ধরো আমাদের সেন্ট্রালের যে লেজিসলেচার, তার মধ্যে লোকসভা রাজ্যসভা দুটো ভাগ থাকে, তো এদের দুজনকার আলাদা আলাদা কিছু দায়িত্ব থাকে। দুজনকার ক্ষেত্রে ধরো কিছু কিছু ক্ষেত্রে দুজনকার সমান অধিকার থাকে, কিছু কিছু ক্ষেত্রে এদের কিছু দায়িত্ব থাকে। এই পুরো অ্যাডমিনিস্ট্রেশনটাকে সুন্দর করে চালানোর জন্য আর একটা এই আর একটা সেলের প্রয়োজন হয়, আর একটা স্তরের প্রয়োজন হয়। ঠিক আছে, এটা এটা কি ওই জন্যে মানে একসময় দরকার ছিল না, পুরো জিনিসটাই বিধানসভা দ্বারা মেনটেন হতো, কিন্তু এখন আবার এটা চালু করার কথা হচ্ছে। এটাই হচ্ছে তার কাজ, মানে এক্ষেত্রে দায়িত্ব কর্তব্য এগুলো তাদের মধ্যে সমান ভাগ করে দেওয়া হয় কিছু কিছু ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট দেখ। আচ্ছা আচ্ছা, মানে সুবিধার্থে আর কি। হ্যাঁ, সুবিধার্থে, অ্যাডমিনিস্ট্রেশনের সুবিধার্থে। ঠিক আছে, নেক্সট দেখো। আচ্ছা ম্যাম, ওই যে কি বললেন না আপনি, যে 7খানা রাজ্যে আছে, ওই 7টা রাজ্য এখন বর্তমানে কোন কোনগুলো? কেরালা, আসাম, তাছাড়া একটু গুগল করে দেখবে তোমরা, তোমাদের ওটা কাজ। ঠিক আছে, রিসেন্ট বোধহয় কেরালা, আসাম এই আচ্ছা দুটো, আচ্ছা, ঠিক আরো আছে। আরো আরো দুটোতে হয়েছে, মোট 4টেতে রিসেন্ট হয়েছে। আর তোমরা একটু গুগল করে ওটা দেখবে। ঠিক আছে, তাহলে আচ্ছা 7খানা আচ্ছা, ঠিক স্টেটে আছে আছে। ম্যাম। আচ্ছা দেখো, কাউন্সিল অফ স্টেট, দেখি, হ্যাঁ দেখো, রাজ্যসভাকে, রাজ্যসভার যে নেম সেটা হচ্ছে কাউন্সিল অফ স্টেট। এখানে দেখো রাজ্যসভার যে ইম্পর্টেন্স, দেখো আমি লিখেছি অনেক কিছু, কিন্তু তোমাদের যেগুলো পড়তে হবে, ম্যাক্স টু ম্যাক্স রাজ্যসভায় 250 জন মেম্বার থাকতে পারে, তার বেশি মেম্বার থাকবে না। যখন আচ্ছা তোমাদের লোকসভাটা পড়ে নি, তারপর দুটো কম্পারেটিভ স্টাডি করাবো। এর মধ্যে 12 জন প্রেসিডেন্ট নমিনেট করে। যেমন ধরো মানে কোন একটা বিশেষ ক্ষেত্রে কৃতি যারা, তাদেরকে প্রেসিডেন্ট মানে এরকম 12 জনকে নমিনেট করতে পারে। বা সমাজের মানে কোনো বিখ্যাত সেলিব্রিটি, কোনো সায়েন্টিস্ট, কোনো আর্টিস্ট, কোনো সোশ্যাল অ্যাক্টিভিস্ট, এরকম যে কোনো কেউ হতে পারে। যেমন সচিন টেন্ডুলকার, রেখা, এরা সিলেক্টেড হয়েছিল মেরি কম, প্রেসিডেন্টের দ্বারা রাজ্যসভার মেম্বার হিসাবে। ঠিক আছে, তার মানে বলছি ম্যাম মেরি কতজনকে, কম। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, মেরি কম। ঠিক আছে, উনি রিসেন্ট হয়েছেন। দেখো, এই 12 জন হচ্ছে প্রেসিডেন্ট দ্বারা নমিনেটেড হয়। হ্যাঁ, 12 জন হচ্ছে নমিনেটেড, এটা তোমরা কিন্তু জেনে রাখবে। দেখো, এখানে এই রাজ্যসভার যে মানে রিপ্রেজেন্ট, 238 জন নমিনেটেড হয়। না 238 জন ইলেক্টেড হয় আর 12 জন নমিনেটেড হয়। ইলেক্টেড হয়, সরি সরি, হ্যাঁ 12 জন নমিনেটেড হয়। হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা দেখো, the representative of each state of Rajya Sabha are elected by the elected members of legislative assembly of the state. আচ্ছা, এই যে বিধানসভা, আমি কি বললাম, লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেটা, ঠিক আছে, যেটা বিধানসভা বলি আমরা, সেই লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ধরো আমরা যারা এমএলএ দের ইলেক্ট করে পাঠাচ্ছি, এমএলএ দের তো ডাইরেক্ট ইলেকশন হয়, যেটা জনসাধারণ করতে পারে। সেই এমএলএ দের ইলেকশন করার পর যারা এমএলএ হয়, তারা এই রাজ্যসভার মেম্বারদের ইলেক্ট করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা ইনডিরেক্ট ইলেকশন। এই যে ম্যাম আরেকবার কি, মানে এই জায়গাটা? ধরো ধরো আমরা কি, আমরা এখানকার আমাদের তোমাদের এরিয়ার চেয়ারম্যানকে, তোমাদের এলাকার মেয়রকে, তোমাদের ওখানকার ধরো যে কি বলবো, আমরা এমপিদের ডাইরেক্ট ইলেক্ট করি তো। মানে ধরো আমরা কি এই হ্যাঁ যে ইলেকশন এমপিদের, এমপিদের ডাইরেক্ট। এমএলএ তোমার ধরো, আমরা যেমন আদি সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত, এরকম যে হুগলি চিত্রা বিধানসভার অন্তর্গত, এই যে বিধানসভাগুলো, ঠিক আছে, তোমরা ধরো পার্টিকুলার কোন একটা বিধানসভার অন্তর্গত, যেটাকে লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলে, এই বিধানসভাটাকে লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলে। আমি তোমাদের একটুখানি এটা লিখে দিই, এটা হচ্ছে বিধানসভা। এদেরকে তো আমরা ডাইরেক্ট ইলেক্ট করি। এরা, আমরা যারা ইলেক্ট করে পাঠাই, তাদের তাদের তারা ভোট দিয়ে রাজ্যসভার মেম্বারদের ইলেক্ট করে। মানে তারা মেম্বার সব, মানে এটা হচ্ছে স্টেট বেসিসে হয়। ঠিক আছে, আমাদের রাজ্যসভার যে মেম্বার, মানে প্রত্যেকটা স্টেটের ভিত্তিতে একটা, যে স্টেটের যেমন পপুলেশন, সেই প্রত্যেকটা স্টেটের তো নাম্বার অফ এমএলএ আলাদা। ধরো আমাদের পশ্চিমবঙ্গে যা এমএলএ, গোয়ার তাই এমএলএ হবে না,
ঠিক আছে, রাজস্থানে তাই এমএলএ হবে না, প্রত্যেকটা জায়গায় যে এমএলএ নাম্বার অফ এমএলএস আছে তারা রাজ্যসভার মেম্বারদের ইলেক্ট করে। ঠিক আছে, মানে এটা একটা ইনডাইরেক্ট ভোট, ডাইরেক্ট জনগণের দ্বারা এটা এরা ইলেক্টেড হয় না। ঠিক আছে, এবার বুঝতে পেরেছো? ম্যাম ম্যাক্সিমাম একটা রাজ্যে কজন হতে পারে, মানে কজনকে সিলেক্ট করতে পারে? এটা এটা আমি তোমাদের দাঁড়াও, এটা একটা চার্ট আছে যে আমার প্রত্যেকটা স্টেটের একটা চার্ট আছে, এটা আমি তোমাদের পরে একবার ক্লাস শেষ হোক আমি তোমাদের পাঠিয়ে দিচ্ছি লিস্টটা, যে কোন জায়গা থেকে কতজন ইলেক্ট হয়, একদম হিসাব করে সাম করে দেওয়া আছে টোটাল। ঠিক আছে, আহ, তোমাদের একদম মানে টোটালটা করে দেওয়া আছে তার যে মানে কোন ম্যাম, জায়গা থেকে। বলো। তার মানে যে যে পার্টি মানে ক্ষমতায় থাকবে, মানে প্রতিপক্ষের কেউ রাজ্যসভায় যেতে পারবে না, যখন মানে যে পাওয়ারে থাকবে সেই দলেরই আর কি রাজ্যসভায়। হ্যাঁ, এটা হচ্ছে না, এই দেখো, এই যে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি কারা, এটা হচ্ছে দেখো রাজ্যসভার মেম্বার কারা হবে এই ইলেকশনটা তো ধরো উম, সেটা সেটা তো পরে থাকছে, যে মেম্বাররা ইলেক্ট করছে তারা হচ্ছে আমাদের এখন রুলিং পার্টি যারা তারা। কিন্তু রুলিং পার্টির মধ্যে অপোজিশন অপোজিশন পার্টিও তো থাকে, তাই না? লিডার অফ দ্য অপোজিশনও তো থাকে, পুরোপুরি একতরফা হয় না। মানে ধরো এই যে লেজিসলেটিভ অ্যাসেম্বলিটা তৈরি হয়, যেমন এখন আমাদের প্রেজেন্ট আমাদের আহ, রাজ্যসভার যে অপোজিশন লিডার নাম কি, রাজ্যসভার অপোজিশন লিডারের শুভেন্দু অধিকারী না? মানে যে যে পার্টি রুলিং পার্টির বিরুদ্ধে সব থেকে বেশি কম মানে মার্জিন মানে সব থেকে কম মার্জিনে যেতে তারাই অপোজিশন পার্টি হয়, এবং সেই পার্টি থেকে একজনকে অপোজিশন লিডার হিসেবে বসানো হয়, এবং অপোজিশন যে লিডার থাকে, অপোজিট সাইডে যে লিডার থাকে সে কিন্তু রাজ্যসভার অন্যান্য রাজ্যসভা বলছি লেজিসলেটিভ অ্যাসেম্বলির অন্যান্য মেম্বারের মতোই কিন্তু স্যালারি আর অ্যালাউন্স পায়। এটা মনে রাখবে, ঠিক আছে? তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাডাম। ওকে, ঠিক আছে। দেখো এইখানে একটা ব্যাপার আছে যে মিনিমাম এজ ফর দ্য মেম্বারশিপ অফ রাজ্যসভা, দেখবে তোমরা রাজ্যসভা পড়ো বা লোকসভা পড়ো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আলাদা। এটা হচ্ছে মিনিমাম 30 ইয়ার্স এজ হতে হবে। ঠিক আছে, এবার এই রাজ্যসভার একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এটা একটা পার্মানেন্ট সেল, মানে এটা কোনোদিন ডিসলভ করা যাবে না। মানে আমাদের যে হেড প্রেসিডেন্ট ইচ্ছা করলে দেশের কোনো পরিস্থিতিতে এই রাজ্যসভাকে কিন্তু ডিসলভ করে বা ভেঙে দিতে পারবে না। এটার একটা সিস্টেম কি, যে কোনো ব্যক্তি একবার ইলেক্টেড হলে সে 6 বছর তার টার্ম থাকে, আর এটা পার্টিকুলার কোনো ইলেকশন হয় না, 1/3 মেম্বার বছর অন্তর চেঞ্জ হয়ে যায়। পুরো যে স্ট্রেংথ তার 1/3 মেম্বার প্রত্যেক 2 বছর পর্যন্ত চেঞ্জ হয়ে যায়, কিন্তু এক একজন তার টার্ম থাকে 6 বছর। এই পুরো রাজ্যসভার কিন্তু যে বৈশিষ্ট্যগুলো আমি বললাম, এই বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটা থেকে তোমাদের প্রশ্ন আসে, প্রত্যেকটা থেকে কোনো না কোনো জায়গা থেকে আসে। আচ্ছা, দেখো নেক্সট। আচ্ছা, এটা হচ্ছে হাউস অফ দ্য পিপল। এটা হচ্ছে এর আগে এটাকে বললাম কাউন্সিল অফ স্টেটস, এটাকে বলে হাউস অফ দ্য পিপল। মানে যে কেন্দ্রীয় আইন বিভাগ বা পার্লামেন্টের যে দুটো ভাগ তার মধ্যে এটা হচ্ছে আর একটা লোকসভা। এইখানে ম্যাক্স টু ম্যাক্স 552 জন থাকে। 530 জন হচ্ছে যারা স্টেট স্টেট থেকে রিপ্রেজেন্টেড হয়। 530 আমাদের যে স্টেটস অনলি স্টেটস থেকে রিপ্রেজেন্টেড হয়। ম্যাম আচ্ছা, হ্যাঁ বলো। বলছি ম্যাম, ওই আগের পেজটা একবার নিয়ে যাবেন? হ্যাঁ একদম একদম, দাঁড়াও বলুন, বলো। বলছি ম্যাম আমলটা ছিল না। একটুখানি মানে যেগুলো যেগুলো হ্যাঁ, পড়বো একটু ম্যাম দাগ দিয়ে দিন না, মানে ইম্পর্টেন্ট কোন কোন এই যে পয়েন্ট গুলো, যেমন ধরুন। দেখো, এই যে এখানে এক্স্যাক্টলি যে এত কিছু পড়ার পিছনে একটাই উদ্দেশ্য যে কোনখান থেকে তোমাদের প্রশ্ন আসে, এটা হচ্ছে ম্যাক্স টু ম্যাক্স কতজন মেম্বার থাকে, 250 জন, কতজন হুম, ইলেক্টেড কতজন নমিনেটেড, এটা হচ্ছে 238 8। প্লাস 12,
238 জন ইলেক্টেড এবং 12 12 জন জন নমিনেটেড। ঠিক আছে। আর এটা হচ্ছে মানে এটা ডাইরেক্ট ইলেকশন হয় না, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি যারা মেম্বার তারা ইলেক্ট করে, মিনিমাম 30 ইয়ার্স এজ হতে হয়। এটা কিন্তু প্রশ্ন দেয় তোমাদের লোকসভার সদস্য হতে গেলে কত বয়স হতে হয়, রাজ্যসভার সদস্য হতে গেলে কত বয়স হতে হয়, প্রধানমন্ত্রী হতে গেলে কত বয়স হতে হয়, তারপর ভাই রাষ্ট্রপতি হতে গেলে কত বয়স হতে হয়, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের খুব দেয়। এবং এই রাজ্যসভা হচ্ছে একটা পার্মানেন্ট সেল, এই কথাটা মনে রাখবে, ঠিক আছে। আর এটা ওনারা মানে রাজ্যসভার যে টার্ম মানে এটা কিন্তু 6 ইয়ার্স, আর প্রত্যেক 2 বছর অন্তর 1/3 পোর্শনকে চেঞ্জ করে দেওয়া হয়। 1/3 পোর্শন সরে গিয়ে সেটা আবার নতুন মানে যেটা আমাদের রুল আছে সেই অনুযায়ী আবার নতুন কেউ আসে, আবার রি-ইলেকশন হয়, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে, এটা একটা পার্মানেন্ট সেল, হুইচ ইজ দ্য পার্মানেন্ট সেল অফ দ্য পার্লামেন্ট। কোশ্চেন এলে অবশ্যই কিন্তু রাজ্যসভা আনসার হবে, ঠিক আছে। আমি নেক্সটটাই যাচ্ছি। মানে মানে প্রধানমন্ত্রী বা ওই যে কি বললে বলে দেন না, মানে হ্যাঁ প্রধানমন্ত্রী দেখো, হতে গেলে তো সেই এবার আমি বলছি এটা ফার্দার আমি বলতাম, আমি তবুও বলছি। এই যে রাজ্যসভা, ঠিক আছে, রাজ্যসভার কে লিডার সেই অনুযায়ী তুমি মনে রাখবে যে প্রধানমন্ত্রী হতে গেলে কত বয়স লাগে। রাজ্যসভার লিডার যাকে করা হয় সেটা হচ্ছে রাজ্যসভা, দেখবে লোকসভা স্পিকার, এদের যে লিডার তাদেরকে বলা হয় স্পিকার। রাজ্যসভা স্পিকার, লোকসভা স্পিকার, এটা হচ্ছে ধরো যারা ইলেক্টেড হয়েছে তাদের মধ্যে থেকে একজনকে চুজ করা হয়, ঠিক আছে, যে কে লিড করবে, যে কে পরিচালনা করবে। যেমন এই রাজ্যসভা স্পিকারটাকে করা হয় যেন উপরাষ্ট্রপতিকে, আমাদের যে ভাইস প্রেসিডেন্ট, আমি এটা পরে বলছি। ভেঙ্কাইয়া নাইডু। হ্যাঁ, লিডার হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। তাহলে তুমি বলো এখানকার লিডার হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, তাহলে একজন ভাইস প্রেসিডেন্ট হতে গেলে আমাদের মিনিমাম কত বছর বয়স হতে হবে? 30 ইয়ার্স। 30 বছর। হ্যাঁ, 30 বছর, কমন সেন্স, কারণ উনি তো রাজ্যসভার মেম্বার, ঠিক আছে। এর পরেরটাই বুঝতে পারবে যে প্রধানমন্ত্রী হতে গেলে মিনিমাম কত এজ লাগে। এখানে দেখো লোকসভায় আমি কি বললাম যে মিনিমাম টোটাল নাম্বার অফ মেম্বার্স হচ্ছে 552, যার মধ্যে 530 জন হচ্ছে শুধু স্টেট থেকে রিপ্রেজেন্ট করে। 20 members are from union territories and not more than 2 members are Anglo-Indian community nominated by the president. দেখো এখানে হিসাবটা হচ্ছে 530 plus 20 plus 2, 530 জন আসে নানা রকম স্টেটস থেকে, 20 জন আসে ইউনিয়ন টেরিটরিজ থেকে, আর 2 জন অ্যাংলো ইন্ডিয়ানকে প্রেসিডেন্ট সিলেক্ট করে, ঠিক আছে। এরকম 2 জন অ্যাংলো ইন্ডিয়ানের মধ্যে আগে একজন কুইজ করাতো আমাদের ইয়ে থেকে, বেঙ্গল থেকে একজন ছিল, আমার নামটা ঠিক মনে পড়ছে না, উনি কুইজই করাতেন, খুব বিখ্যাত একজন। ম্যাম একবার ওই অ্যাংলো ইন্ডিয়ানের ব্যাপারটা একটু বলে দেবেন? অ্যাংলো ইন্ডিয়ান বলতে হচ্ছে যারা মানে ভারতীয় কিন্তু তাদের অ্যাবঅরিজিনটা আলাদা, ঠিক আছে, মানে তাদের জন্মসূত্রে তাদের বাবা বা মা কেউ মানে ব্রিটিশ বা ফরেনার কেউ, ঠিক আছে, তারা হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান, কিন্তু বর্তমানে তারা ভারতীয় কিংবা ভারতের সিটিজেনশিপ আছে, ঠিক আছে। বাবা মা কেউ হোক বা তিনি নিজেও জন্মসূত্রে বাইরের হলেও তার ভারতীয় ইন্ডিয়ান সিটিজেনশিপ আছে, মানে যাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়াও আলাদা সিটিজেনশিপ আছে তাদেরকে অ্যাংলো ইন্ডিয়ান বলা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আমার ওনার ভদ্রলোকের নাম মনে পড়ছে না, সামথিং, উনি কুইজ করাতেন, উনি এরকম অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে সিলেক্টেড হয়েছিলেন কিছু মানে মমতা ব্যানার্জি গভর্নমেন্টে উনি ইলেক্টেড হয়েছিলেন, ইলেক্টেড না মানে ওটাকে নমিনেটেড বলা ভালো। আচ্ছা দেখো, এই লোকসভার যে কোয়ালিফাইং এজ এটা হচ্ছে 25 ইয়ার্স, ঠিক আছে। লোকসভা কন্টিনিউ ফর 5 ইয়ার্স, কিন্তু এখানে আমি যেটা লেখার জন্য ফাঁকা রেখেছি এটা কিন্তু নন পার্মানেন্ট, ঠিক আছে, মানে ম্যাক্সিমাম হচ্ছে 5 ইয়ার্স, তার আগে মানে রাষ্ট্রপতি চাইলে এটাকে কিন্তু ডিজলভ করে দিতে পারে। ধরো কোনো রকম জরুরি অবস্থা হলো বা কোনো রুলিং পার্টিকে নিয়ে কোনো রকম সমস্যা হলো, তখন কিন্তু রাষ্ট্রপতি এটাকে ডিজলভ করে দিতে পারে, ঠিক আছে। লিখে দিচ্ছি।
আচ্ছা, এটা নন পার্মানেন্ট সেল। আচ্ছা, এই লোকসভার যে চেয়ারম্যান, লোকসভার চেয়ারম্যান বলা হয় কে, কাকে? প্রধানমন্ত্রীকে। লিখে দিচ্ছি। তাহলে প্রধানমন্ত্রী হতে গেলে মিনিমাম এজ কত লাগবে বলো? 25 ইয়ার্স। কারণ ওদের 25। লোকসভার চেয়ারম্যান, ওই জন্য প্রধানমন্ত্রী হতে গেলে মিনিমাম এজ 25 ইয়ার্স। ঠিক আছে, দেখো। আচ্ছা, এর আগে একটা জিনিস রিকাপ করিয়ে দিই। তোমরা একটা জিনিস আমাকে জানাবে, প্রেসিডেন্ট হতে গেলে কত বছর বয়স হতে হয়? ঠিক আছে, ভাইস প্রেসিডেন্ট হতে গেলে ম্যাম 35 আন্দাজে ইয়ার্স। বলবো, বলো। 35। হ্যাঁ, একদম। আচ্ছা, দেখো, আর ভাইস প্রেসিডেন্ট হতে গেলে 30, আর প্রধানমন্ত্রী হতে গেলে 25। কারণগুলো বুঝতে পারলে তো? তারা যে যে সেলের মেম্বার, সেই সেলের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। এছাড়াও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো হলো যে তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তোমাকে কোনো অফিস অফ প্রফিট হোল্ড করলে হবে না সেন্ট্রাল বা স্টেটের। ঠিক আছে, তোমাকে যখন এই পদগুলোর জন্য তুমি নমিনেশন পাবে, তখন মানে এই সব মেম্বারদের কিন্তু ক্ষেত্রে এটা প্রযোজ্য যে কেউ এক ধারে লোকসভার মেম্বার কি রাজ্যসভার মেম্বার, অন্য ধারে কোনো একটা চাকরি করছে, মানে যেখানে গভর্নমেন্ট থেকে সে স্যালারি ড্র করছে, সেটা কিন্তু হবে না। তাকে কিন্তু কোনো অফিস অফ প্রফিট হোল্ড করলে হবে না। আর একটা ব্যাপার হচ্ছে যে সে যদি ব্যাংক বা কিছু, এটা আমি তোমাদের আগে ক্লাস দিয়েছিলাম, যে ব্যাংক বা কোনো ইনস্টিটিউশনের দ্বারা যদি সে ব্যাংকরাপ্টেড বা দেউলিয়া প্রমাণিত হয়, তাহলে হবে না। আর তাকে মানে কি বলবো, সুস্থ হতে হবে, মেন্টালি সুস্থ হতে হবে। ঠিক আছে, সাউন্ড মাইন্ডেড, আমরা যেটাকে বলে কি বলবো, সে যদি কোনো রকম ভাবে তার মানসিক অসুস্থতা প্রমাণিত হয়, সে কিন্তু এই মেম্বারশিপ পাবে না। এই এত কটা এত। হ্যাঁ, আর একটা জিনিস, আর একটা ক্ষেত্রে তার এই মেম্বারশিপ চলে যেতে পারে। সে ধরো যে দলের হয়ে ইলেক্টেড হয়ে এই মেম্বার হয়েছিল, সেই দল যদি সে ত্যাগ করে, তবেই কিন্তু তার মেম্বারশিপ চলে যায়। এই যে ধরো যেটা এই আমাদের ভোটের আগে হচ্ছিল, বারবার করে দল চেঞ্জ হচ্ছিল, সেক্ষেত্রে যারা ছেড়ে আসছিল, তারা কিন্তু তাদের মন্ত্রিত্বটা ছেড়ে দিয়ে আসছিল। ঠিক আছে, এবার আর একটা তোমাদের কথা কোথায় ম্যাম? হ্যাঁ বলো। হ্যাঁ রাহুল, কিছু বলছো বলো, আমি বুঝতে পারছি না তোমার কথা। নেটওয়ার্ক প্রবলেম প্রচুর ম্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। তোমার কিছু জানার থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে লিখো না, তাহলেই আমি বলে দেবো, বা এখানে কমেন্টে লেখো, আমি দেখতে পাবো অ্যাটলিস্ট। নাহলে মাঝে মাঝে না তোমার সাউন্ড আমি পাচ্ছি না। আচ্ছা, এখানে লোকসভার ক্ষেত্রে আর একটা কথা তোমাদের বলে রাখি, যে লোকসভা যখন তৈরি হয়, ঠিক আছে, যখন এমপি ইলেকশন হয়, তখন যে লোকসভাটা তৈরি হয়, তখন সেটার হেড তো মানে চেয়ারম্যান তো প্রাইম মিনিস্টার থাকে, এবং প্রাইম মিনিস্টার যে মানে যে রুলিং পার্টি, যারা যেতে উইনিং পার্টি, তাদের থেকেই একজনকে করা হয়, তারা ডিসাইড করে কারা হবে। এবং প্রেসিডেন্ট কিন্তু এই লোকসভার প্রত্যেকটা মেম্বারকে অ্যাপয়েন্ট করে, কিন্তু সেটা প্রধানমন্ত্রীর পরামর্শে। প্রেসিডেন্ট কিন্তু দেখবে, মানে এটা একটা কথা মনে রাখবে, প্রেসিডেন্টের কিন্তু এই পাওয়ারটা আছে, সে প্রেসিডেন্ট হচ্ছে সমস্ত সেন্ট্রালে যে সমস্ত পদাধিকার পদগুলো আছে, সমস্ত ক্ষেত্রে কিন্তু, মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ভাইস প্রেসিডেন্ট, মানে উনি তো আমাদের সব হেড, রাষ্ট্রের হেড। এবং তার থেকে তলায় যে পোস্টগুলো আছে, সব কটা কিন্তু তিনি রিক্রুট করেন ডাইরেক্টলি, স্টেটের গুলো বাদে। ঠিক আছে, স্টেটেরও কিন্তু ধরো, স্টেটের ক্ষেত্রে হাইকোর্টের জজকে সে রিক্রুট করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গভর্নরের রিক্রুটমেন্ট, গভর্নরেরও আছে। কিন্তু প্রেসিডেন্ট যেগুলোতে রিক্রুটমেন্ট করে, এই লোকসভা যে গঠিত হয়, লোকসভার যে কাউন্সিলটা তৈরি হয়, কাউন্সিল অফ মিনিস্টার্সটা তৈরি হয়, মানে লোকসভার মধ্যে কারা থাকে, একটা হচ্ছে যারা আমাদের আমরা যারা এমপি কে সিলেক্ট করে পাঠাই, আর প্রধানমন্ত্রী যে চেয়ারম্যান হয়। এই কাউন্সিল অফ মিনিস্টার্সটা কিন্তু প্রেসিডেন্টই অ্যাপয়েন্ট করে, কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শ। এই কথাটা মনে রাখবে। দেখো, ফাংশনস, এই দুটো হাউসে তুমি যখন, হ্যাঁ রাহুল, তোমার সাউন্ডটা আমি বুঝতে পারছি না, কি বললে? শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, বলুন। বলছি ক্যাবিনেট মিনিস্টার বলে কিছু হয় না? ক্যাবিনেট মিনিস্টার তো, হ্যাঁ 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 হ্যাঁ, ক্যাবিনেট, এই যে ধরো ক্যাবিনেট, এই ক্যাবিনেট কথাটার অর্থ কি? ক্যাবিনেট মানে হচ্ছে একটা সেল তৈরি করে, ওদের ধরো
যে কাউন্সিল অফ মিনিস্টার থাকে, ঠিক আছে, সেখানে কিছু কিছু সেকশন থাকে যে এখানে মন্ত্রিত্ব, মানে এই যে সেখানে একটা গ্রুপিং থাকে, তার মধ্যে ক্যাবিনেট মিনিস্ট্রিটা পড়ে, ঠিক আছে। ধরো ক্যাবিনেট মিনিস্ট্রি বলতে কি বলবো, আচ্ছা তোমাদের এই কাউন্সিল অফ মিনিস্টারের যে ডিভিশনটা, তোমাদের এটা আমি একদিন একটা নেক্সট ক্লাসে বলবো, ঠিক আছে, এটা সম্পর্কে অনেক কিছুই বলার আছে, তোমাদের একটা নেক্সট ক্লাসে বলবো। আচ্ছা দেখো, তোমাদের ক্লাসে টাইম অ্যাকচুয়ালি শেষ হয়ে আসছে, আমি ক্লাসটা শেষ করিয়ে দিই, ঠিক আছে। আমি রাহুল তোমাকে পরে তোমার ডাউটটা বলে দিচ্ছি। দেখো নিয়ে আসনি বলো বলো। আচ্ছা রাহুল, আমি একটা কথা বলি কি, আমি তোমাকে পরে রিপ্লাই গুলো করছি, আমি আগে ক্লাসটা কমপ্লিট করিয়ে দিই, তোমার ডাউটস গুলো তুমি আমাকে একটুখানি হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে সলভ করে দেবো, ঠিক আছে, তোমার গ্রুপে লিখে দেবো। আচ্ছা দেখো, এদের যে মেন ঠিক ফাংশন আছে। এটা হচ্ছে, ওকে ওকে, আচ্ছা দ্য মেন ফাংশন অফ দ্য বোথ হাউস ইজ টু মেক লস, এইটাই হচ্ছে তাদের কিন্তু মেন ফাংশন। কেন এই দুটো বডির প্রয়োজন পড়ে, এটা হচ্ছে ল মেকিং করে এবং আচ্ছা এভরি বিল যখন কোনো রাজ্যসভা বলো লোকসভা বলো, এখানে কোনো প্রস্তাবনা আছে সেটাকে বিলের আকারে তারা পাস করায়, এবং সেটাকে মানে প্রথমে তারা দুটো হাউসে, ধরো লোকসভার বিল হলে সেটাকে রাজ্যসভায় পাস করাতে হবে, রাজ্যসভার বিল হলে লোকসভায় পাস করাতে হবে, এবং আলটিমেট সেটাকে প্রেসিডেন্ট যদি সেটাকে সাইন করে দেয়, সেই বিলটাই কিন্তু অ্যাক্ট হয়ে যায়, ঠিক আছে। প্রেসিডেন্টের সাইন দ্বারাই কিন্তু একটা বিল অ্যাক্টে পরিণত হয়। এই বিল কিন্তু প্রেসিডেন্ট যতদিন খুশি ইচ্ছে আটকে রাখতে পারেন, কোনো তার সীমা নেই। শুধুমাত্র তিনি মানি বিল আটকে রাখতে পারেন না। কোনো একটা সেল থেকে মানি বিল গেলে সেটাকে প্রেসিডেন্টকে 14 দিনের মধ্যে ছেড়ে দিতে হয়, এটাতে তিনি বাধ্য। আদারওয়াইজ কোনো বিল তিনি কিন্তু যে কোনো সময় অনির্দিষ্ট সময়ের জন্য, এবং তার জন্য তিনি কাউকে রিপ্লাই করতে কোন রকম কৈফিয়তও কিন্তু বাধ্য নন, ঠিক আছে। আচ্ছা তোমাদের একটা কোয়েশ্চেন বলি, যে মানি বিল কোন আর্টিকেলে আছে জানো? মানি বিল কোন, এই যে মানি বিল কোন আর্টিকেলের সাথে রিলেটেড, এটা কিন্তু তোমাদের প্রশ্ন আছে, মানি বিল কোনটাতে আছে, এটা হচ্ছে আর্টিকেল 5 হবে। 110, এটা তোমরা তো জেনে রাখবে, হ্যাঁ, এটা কিন্তু এ থেকে কিন্তু প্রশ্ন আছে। মানি বিল মানে ধরো কোনো কিছু ক্ষেত্রে কত ট্যাক্স আছে, কোনো কিছু চেঞ্জ করা হচ্ছে, কোনো খাতে যখন আমরা মানে সেন্ট্রাল থেকে কোনো খাতে যখন অর্থ বিনিয়োগ করা হয়, ঠিক আছে, সেইটাকে হচ্ছে সেটাকে মানি বিল বলা হয়। কাউকে ধরো কোনো একটা জায়গায় কোনো জায়গাকে লোন দেওয়ার আছে, ঠিক আছে, এইগুলোকে মানি বিল বলা হয়। আচ্ছা আচ্ছা দেখো, ধরো কোনো একটা বিল নিয়ে ডিসএগ্রিমেন্ট হলো, একটা মতবিরোধ তৈরি হলো, সেটা হচ্ছে তখন কোনো একটা হাউসে যখন সেটা পাস হয়, সেটার ক্ষেত্রে একটা মানে একটা ভোটিং করা হয়, মেজরিটি যেটা বলে, সেই মেজরিটি ভোটের দ্বারাই কিন্তু ডিসিশনটা নেওয়া হয়। আচ্ছা এক্ষেত্রে তোমাদের একটা কথা বলি, ধরো এই দুটো হাউসে তো রেগুলার অফিসিয়াল ওয়ার্ক চলে, এখানে একটা টার্ম ইউজ হয় কোরাম। কোরাম মানে হচ্ছে কোনো একটা হাউসের যত স্ট্রেংথ, তার মিনিমাম 1/10 কে বলা হয় কোরাম, ঠিক আছে। 1/10 প্রেজেন্ট না থাকলে তাহলে কিন্তু কোনো হাউসের কাজ হয় না, মিনিমাম 1/10 কে প্রেজেন্ট থাকতে হয়। হুম। আর ধরো কোনো কোনো ক্ষেত্রে ধরো ডিসএগ্রিমেন্ট চলে, তখন জয়েন্ট সিটিং বসানো হয়, এবং জয়েন্ট সিটিং এই মেজরিটি ভোটটা হয়, মানে জয়েন্ট সিটিং মানে রাজ্যসভা লোকসভার জয়েন্ট সিটিং হয়, ঠিক আছে। কোনো বিলের ক্ষেত্রে সেক্ষেত্রে মেজরিটি ভোট নিয়ে সেটাকে পাস করানো হয়। কিন্তু এই দুটো জিনিস, মানি বিল আর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে এই দুটো জিনিস প্রযোজ্য না, সেক্ষেত্রে জয়েন্ট সিটিং হয় না, ঠিক আছে। এক্ষেত্রে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে আর মানি বিলের ক্ষেত্রে কিন্তু আলাদা ব্যবস্থা। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল বলতে একটা ধরো এই যে নাগরিকত্ব আইন নিয়ে এত আগের বছর তার আগের বছর এত আমাদের কাটাছেড়া হলো, সেই জিনিসগুলো হচ্ছে কনস্টিটিউশন, এই যে জিএসটি, এগুলো বিভিন্ন, মানে যেটা কনস্টিটিউশনে আমাদের একটা নিয়ম আছে, এবং সেটাকে কনস্টিটিউশনটাকে অ্যামেন্ডমেন্ট করার ক্ষেত্রে যে বিল, সেগুলো কিন্তু এই জয়েন্ট সিটিং এর মেজরিটি ভোটের দ্বারা হয় না, এগুলো হচ্ছে এগুলো করার আলাদা প্রসেস থাকে। নেক্সট দেখো, আচ্ছা প্রিসাইডিং অফিসার বলছে প্রত্যেকটা হাউসে একটা প্রিসাইডিং অফিসার থাকে। প্রিসাইডিং অফিসার তাদের বলে যারা এই হাউসটাকে পরিচালনা করে, তাদের প্রিসাইডিং অফিসার বলে। বলছে
লোকসভার যে প্রিসাইডিং অফিসার তার হচ্ছে স্পিকার অ্যান্ড দ্য ডেপুটি স্পিকার, ঠিক আছে? লোকসভার যে হেড তাকে বলা হয় কি তাহলে স্পিকার, হ্যাঁ? আর তার সাথে একজন থাকে ডেপুটি স্পিকার। তোমরা কিন্তু যখন পরীক্ষা দেবে, পরীক্ষার আগে কিন্তু প্রেজেন্ট স্পিকারের নাম জেনে যাবে, হ্যাঁ? স্পিকারের নাম অনেক সময় দেয়। আর তখন দিয়ে দিলে মুশকিল। হ্যাঁ, অবশ্যই। এটা তো কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ে। ম্যাম আচ্ছা দেখো, হ্যাঁ বলো। স্পিকার রাহুল, তোমার না কোন রকম সাউন্ডে প্রবলেম হচ্ছে, তোমার কথাটা মানে থেকে থেকে শোনা যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। তুমি একটু মেসেজ লেখো, তাহলে আমি আনসার করে দিচ্ছি। আচ্ছা, এই স্পিকার আর ডেপুটি স্পিকার, স্পিকার আর ডেপুটি স্পিকার যে তারা কিন্তু ওই যে ইলেক্টেড মেম্বার্সদের থেকে কিন্তু সিলেক্ট করা হয়। আর রাজ্যসভার ক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য এক্স অফিসার চেয়ারম্যান। আচ্ছা, এক্ষেত্রে একটা তোমাদের কথা বলি যে ভারতের যে উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট, সে কিন্তু অ্যাজ আ ভাইস প্রেসিডেন্ট কোন রকম স্যালারি ড্র করে না। সে যে স্যালারিটা ড্র করে সে অ্যাজ আ রাজ্যসভার মেম্বার হিসেবে, সে ভাইস প্রেসিডেন্ট বলে কিন্তু আলাদা কোনো স্যালারি ড্র করে না, ঠিক আছে? ওটা তার কাজ, ওটা তার পোস্ট হিসেবে অ্যাজ আ প্রিসাইডিং অফিসার হিসেবে কিন্তু সে পরিচালনা করে। আচ্ছা, হি ইজ ইলেক্টেড বাই দ্য ইলেকট্রাল কলেজ কনসিস্ট অফ মেম্বার অফ বোথ হাউসেস অফ দ্য পার্লামেন্ট। আচ্ছা, এই ভাইস প্রেসিডেন্টকে কিভাবে ইলেক্ট করা হয়, এটাও কিন্তু আমরা যেমন প্রধানমন্ত্রীকে আমরা এই ধরো এমপি ইলেকশন যখন হয়, প্রধানমন্ত্রী কিন্তু জনগণের ডাইরেক্ট ভোট দ্বারা ইলেক্ট হয়। মানে রুলিং এমপি তো অ্যাজ আ এমপি তো ইলেক্টেড হতেই হয়, এবং সেখান থেকে যারা উইনিং পার্টি তারা ডিসাইড করে কে এমপি হবে, ঠিক আছে? আর এই যে ভাইস প্রেসিডেন্ট কিন্তু, ভাইস প্রেসিডেন্ট বলো প্রেসিডেন্ট বলো, তারা কেউই কিন্তু ডাইরেক্ট ইলেক্টেড হয় না। তারা এরকম ইলেকট্রাল কলেজ তৈরি হয় যাদের, যেখান থেকে তারা একটা ভোটের ভিত্তিতে ইলেক্টেড হয়। এই যে ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা ইজ হাউএভার ইলেক্টেড বাই দ্য মেম্বার অফ দ্য রাজ্যসভা অ্যামং আস দেমসেলভস। আচ্ছা, এই ডেপুটি চেয়ারম্যান, আচ্ছা, ভাইস প্রেসিডেন্ট হচ্ছে এক্স অফিসের চেয়ারম্যান, আর তার তার সহকারী যে থাকে ডেপুটি চেয়ারম্যানও কিন্তু তাদের মধ্যে থেকে একজনকে ইলেক্ট করা হয়, ঠিক আছে? নেক্সট দেখো, সৌরভ বুঝতে পারছো? হ্যাঁ ম্যাডাম, দেখছি তো। একটুখানি লোকসভা রাজ্যসভা, হ্যাঁ ঠিক আছে। দেখো, তুমি অনেস্টলি না বুঝতে, যেটা বুঝতে না পারবে বলবে, ঠিক আছে? এটা ভিডিওটা আর একবার দেখবে, তাহলে হ্যাঁ তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা তোমাদের আগেই বলে আলোচনা করে দিয়েছি যে প্রাইম মিনিস্টার হচ্ছে লোকসভার চেয়ারম্যান, এবং এই মেজরিটি যে ধরো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্টেটে যে লোকসভা ইলেকশন হয় সেখানে বেশি সিট যে পায় তাদের মধ্যে থেকে কোনো একটা জায়গায় কোনো একটা জনকে সিলেক্ট করা হয়। The senior most minister who is a member of the Rajya Sabha is appointed by the Prime Minister as the leader of the House of Rajya Sabha. বলছে রাজ্যসভার যে লিডার, রাজ্যসভার লিডার হিসেবে কাকে করা হয়, যে রাজ্যসভার যে সিনিয়র মোস্ট মিনিস্টার তাকে করা হয়, ঠিক আছে? এটা একটা মানে চয়েসের মানে পদ্ধতি। আর লিডার অফ অপোজিশন, এটা তোমাদের আগেই বলেছি যে এই যে পার্লামেন্ট অ্যাক্ট 1977, এটা ইম্পর্টেন্ট না যে কোন পার্লামেন্ট অ্যাক্টের দ্বারা এই স্যালারি আর অ্যালাওয়েন্স, এই যে অপোজিশন যে লিডার থাকে, ঠিক আছে, তার কিন্তু সেম হয় একদম অন্যান্য মেম্বারদের মতো। আচ্ছা, আর একটুখানি বাকি দেখো, যে সেশনস, যে সেশনস গুলো থাকে রাজ্যসভা মানে লোকসভা রাজ্যসভার প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু প্রেসিডেন্টকে এই 3টে সেশন করতে হয় মিনিমাম, ঠিক আছে? এই বাজেট সেশন যেটা ফেব্রুয়ারি থেকে মে এর মধ্যে, মনসুন সেশন জুলাই থেকে আগস্টের মধ্যে, উইন্টার সেশন নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে, এটাকে কিন্তু করতে হয়। এবং একটা এর মধ্যে নিয়ম আছে যে এটা সেটা যে কোনো সময়ই হতে পারে, মোটামুটি একটা পিরিয়ড দেওয়া থাকে, কিন্তু দুটো সেশনের মাঝখানে 6 মাসের বেশি গ্যাপ রাখা যাবে না, এটাই হচ্ছে এখানকার নিয়ম। নট more than 6 months. ওকে, দেখো, আচ্ছা, এইগুলোই বলার। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে সেশন উইন্টার সেশন, আচ্ছা ঠিক আছে। না, আর একটা জিনিস দেখো এখানে, এটা হচ্ছে এর থেকে একটু বাইরে, এই জায়গাটাতে প্রশ্ন আসে বলে তোমাদের একটু বলে দিলাম যে
আমাদের আজকে পার্লামেন্ট থেকে যেটুকু বলা সেটুকু আমার বলা হয়ে গেছে, কিন্তু পার্লামেন্টের যে কমিটিস গুলো আছে সেই কমিটিস গুলো কি কি ক্ষেত্রে কাজ করছে সেগুলো নেক্সট ক্লাসে বলবো। এই কনস্টিটিউশনাল বডি আর নন কনস্টিটিউশনাল বডি, ঠিক আছে, মানে এটা কিভাবে, মানে তোমাদের প্রশ্ন আছে যে কয়েকটা প্রতিষ্ঠানের নাম দিয়ে বলা হয় যে কোনটা কনস্টিটিউশনাল কোনটা নন কনস্টিটিউশনাল, কি করে বুঝবে সেটা। এই কনস্টিটিউশনে যাদের নাম থাকে তারাই একমাত্র কনস্টিটিউশনাল বডি। দেয়ার ক্যানট বি ডিস্ট্রয়েড চেঞ্জ উইদাউট আ চেঞ্জ অফ, আচ্ছা এইগুলোকে যদি চেঞ্জ করতে হয় তাহলে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল আনতে হবে, আদারওয়াইজ এগুলো চেঞ্জ হয় না। যেমন ইলেকশন কমিশন, ফিনান্স কমিশন, ইউপিএসসি, এগুলো হচ্ছে কনস্টিটিউশনাল, এগুলো গঠনের কথা ডাইরেক্ট আমাদের কনস্টিটিউশনে বলা আছে। তোমাদের কাজ রইল এই আরো সমস্ত যারা কনস্টিটিউশনাল বডি আছে তাদেরকে তাদের লিস্ট তৈরি করা। আর এই নন কনস্টিটিউশনাল বডির মধ্যে দুটো বডি হয়, একটা হচ্ছে স্ট্যাটিউটারি, একটা হচ্ছে এক্সিকিউটিভ। এই স্ট্যাটিউটারির মধ্যে হচ্ছে যারা পড়ে সেটা হচ্ছে এনএইচআরসি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, স্টেট হিউম্যান রাইটস কমিশন। এদের কি স্পেসিফিকেশনস আছে? দে ডু নট ফাইন্ড স্পেসিফিক মেনশন ইন দ্য, এদের কনস্টিটিউশনে এদের কোনো মেনশন নেই, এটা তো অবশ্যই একটা ভাগ, ক্রিয়েটেড বাই পাসিং অ্যান অ্যাক্ট অফ দ্য পার্লামেন্ট। আচ্ছা, এই তোমরা যখন এই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, স্টেট হিউম্যান রাইটস কমিশন বা হিউম্যান রাইটস কমিশনের মধ্যেও বলো, ধরো ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ট্রাইবস, এগুলো যে তৈরি হয় এগুলো কোনো একটা অ্যাক্ট দ্বারা পার্লামেন্ট নতুন কনস্টিটিউশনে অ্যাক্ট করা হয়, কিন্তু অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না। আর এক্সিকিউটিভ কোনগুলো, মানে গভর্নমেন্ট, যেমন ধরো এখানে নীতি আয়োগের নাম আছে এক্সিকিউটিভ বডি হিসেবে, কোন একটা এক্সিকিউশনের জন্য কোন একটা বডিকে চেঞ্জ করা, যেমন প্ল্যানিং কমিশনকে চেঞ্জ করে, প্ল্যানিং কমিশন একটা এক্সিকিউটিভ বডি ছিল, ওই জন্য এটাকে, এটা যদি কনস্টিটিউশনের উল্লেখ থাকতো তাহলে কিন্তু এটাকে ডিস্ট্রয় করা যেত না। এটা আলাদা একটা বডি যেটা গভর্নমেন্ট ডিসাইড করে তৈরি করেছে, ঠিক আছে, যেমন ওই জন্য ওটাকে ডিজলভ করে দিয়ে এখন নীতি আয়োগ চলে এসেছে। এরকম তোমাদের একটাই কাজ দিলাম, একটা এর আগে কাজ দিয়েছি যে প্রেসিডেন্ট হতে গেলে কত এজ হতে হবে সেটা বের করা, আর এই দু ধরনের বডির নাম লিস্টিং করা, ঠিক আছে। আজকে বুঝেছি। আজকের ক্লাস এতখানি। আচ্ছা, সৌরভকে জিজ্ঞেস করছি, সৌরভ বলো যে কোনো জায়গা নিয়ে কি কোনো ডাউটস আছে? না দেখবো। আচ্ছা, লোকসভা রাজ্যসভা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ। লোকসভা রাজ্যসভা হচ্ছে সেন্ট্রালের দুটো ভাগ, আর স্টেটের যে দুটো ভাগ সেটা হচ্ছে বিধানসভা আর বিধান পরিষদ, বিধানসভাটা। ঠিক আছে। এই দুটো মানে হ্যাঁ বুঝেছি। এই তিনটে জিনিস কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখানে এত রকমের ইলেকশন হয় আমরা এগুলোকে গুলিয়ে ফেলি, কিন্তু তুমি যদি এই চারটা বুঝতে পারো তো তুমি এই ভাগটা বুঝে যাবে। আর মনে রাখবে যে কোন ইলেকশনের সাথে কোন সেলটা রিলেটেড। হ্যাঁ ভালো মতো এটাকে ফলো করবে, এবং কোনো অসুবিধা হলে সেটা অবশ্যই জানাবে, আমরা সেটাকে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। আমি লিভ করছি, বাই।